আবারও রিমান্ডে জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনা। তদন্তের স্বার্থে বাড়ানো হয়েছে দুদিন। শুনানিতে ছিলেন নিশ্চুপ। ভুয়া চেক দিয়ে প্রতারণা করতেন শাহেদ। হাতে এসেছে 48টি চেক, জানালো র্যাব। রাষ্ট্রীয় অনুষ্ঠানে অবাধ যাতায়াতের নেপথ্যে কারা, খোঁজার তাগিদ। এখানে যে পজিটিভ রিপোর্টটা দিয়েছে এটা নিয়ে আমাদের একটু সন্দেহ হয়েছে। প্রেজেন্টের দেয়া ভুয়া রিপোর্টের তালিকা সংগ্রহে কোনো উদ্যোগ নেই স্বাস্থ্য অধিদপ্তরের। দেশে করোনায় আরও 51 জনের মৃত্যু, শনাক্ত 3000-এর বেশি। দেহের খুনের ঘটনায় ব্যক্তিগত সহকারী গ্রেফতার। অপরাধ ঢাকতে পাগলের ভান করায় মানসিক হাসপাতালে ভর্তি, জানিয়েছে পুলিশ। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। কোভিড রিপোর্ট জালিয়াতির মামলায় জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে আবারও 2 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। খারিজ করে দেয়া হয়েছে তার জামিন আবেদনও। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থেই ফের রিমান্ড। এদিকে মিডিয়া ট্রায়ালের অভিযোগ করেন আসামির আইনজীবী। 3 দিনের রিমান্ড শেষে করোনার রিপোর্ট জালিয়াতির মামলার অন্যতম আসামি জেকেজি চেয়ারম্যান সাবরিনা আবার আদালতে। শুক্রবার দুপুরে তাকে আদালতে তোলা হয়। এদিন কাঠগড়ায় নিশ্চুপ ছিলেন ডাক্তার সাবরিনা। যখন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তার অভিযোগগুলো আদালতকে জানান, তখন মাথা নেড়ে অস্বীকার করেন। দুপক্ষের শুনানি শেষে তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত সম্পন্ন হবে এবং এই মামলার সাথে আর যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করা সম্ভব হবে এবং আরো কোনো প্রতিষ্ঠান এ ধরনের করোনা রিপোর্ট জালিয়াতির সাথে জড়িত আছে কিনা তাদেরকেও গ্রেপ্তার করা সম্ভব। এদিন সাবরিনার জামিন ও রিমান্ড বাতিল চেয়ে 5 জন আইনজীবী দাঁড়িয়েছিলেন। এর মধ্যে বিএনপি সমর্থিত আইনজীবী রয়েছেন। সাবরিনার আইনজীবীর দাবি, গণমাধ্যমেই তাকে দোষী হিসেবে উপস্থাপন করা হচ্ছে। আইনগতভাবে সে ওই কোম্পানির কেউ না, যেহেতু আইনগতভাবে কোম্পানির কেউ না, সেই ক্ষেত্রে এই মামলায়ও সে আসতে পারে না। একটা ঘটনার উপর ভিত্তি করে এফআইআর হয়েছে, কোনো অপরাধের উপর ভিত্তি করে এফআইআর হয়নি। রিমান্ড আদেশের পর তাকে আবার নেওয়া হয় ডিবি কার্যালয়ে, যেখানে জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা স্বামী আরিফুল হকও রয়েছেন। তাকেও জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ। 15,460টি ভুয়া কোভিড রিপোর্ট দেওয়ার অভিযোগে 12 জুলাই সাবরিনাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গ্রেফতার করা হয় স্বামী আরিফুল হক সহ বেশ কয়েকজনকে। বৃহস্পতিবার সাবরিনা ও আরিফকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে ডিবি। সে সময় পরস্পরকে দোষারোপ করেন তারা। তবে টাকার বিনিময়ে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে সেগুলো ভাগাড়ে ফেলে দিয়ে মন গড়া রিপোর্ট দেওয়ার কথা স্বীকার করে এরই মধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন জেকেজির সাবেক 2 কর্মকর্তা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। থমকে যাওয়া সময়ে রাজত্ব প্রকৃতির। আড্ডাহীন নগরে নেই প্রাণ। বন্ধুদের সাথে আড্ডা মিস করি, রিহার্সাল মিস করি। সামনাসামনি আড্ডার যে আবেদন, এটা আসলে কখনোই কমবে না। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে, দেখার আমন্ত্রণ রইল। ভুয়া চেক দিয়ে প্রতারণা করতেন শাহেদ। রিজেন্ট হাসপাতালের এমডির আত্মীয়ের কাছ থেকে সই করা 48টি চেক জব্দের ঘটনায় কথা জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ। মাসুদ পারভেজের ভাইরা গিয়াসউদ্দিন জালালি ও তার গাড়ি চালককে গ্রেফতারের পর এ তথ্য বেরিয়ে আসে। র্যাব জানায়, উদ্ধার করা প্রাইভেট কারে করেই ঢাকা থেকে পালিয়েছিল শাহেদ করিম। দিন যতই যাচ্ছে একের পর এক বেরিয়ে আসছে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদের প্রতারণার থলের বিড়াল। গত 16 জানুয়ারি আশুলিয়া থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হয় রিজেন্ট হাসপাতালের এমডি মাসুদ পারভেজের আত্মীয় গিয়াসউদ্দিন ও তার গাড়ি চালক। গাড়ির ভেতর থেকে জব্দ করা হয় ইয়াবা, ফেন্সিডিল ও শাহেদের সই করা 48টি চেক। এই চেকগুলো মূলত বিভিন্ন প্রতারণার কাজে ব্যবহার করা হয়ে থাকে। শাহেদ করিমের কাছে গেলে এই চেকগুলা, এই ভুয়া চেকগুলা দিয়ে তাদেরকে উনি ভুয়া চেকগুলো দিতেন। পরবর্তীকালে যখন এই চেকগুলা ব্যাংক থেকে টাকা উত্তোলন করা সম্ভব হতো না, এই বিষয়ে শাহেদ করিমের সাথে যোগাযোগ করলে ভুক্তভোগীদেরকে উনি বলতেন মামলা করার জন্য। জব্দ করা গাড়িটি ব্যবহার করেই শাহেদ ঢাকা থেকে পালান বলেও জানিয়েছে র্যাব। এই গাড়িটা করেই মূলত শাহেদ করিমকে আরিচা পর্যন্ত নামিয়ে দিয়ে আসা হয়েছিল। ফলশ্রুতিতে শাহেদ করিম ভেঙে ভেঙে বিভিন্ন পন্থা অবলম্বন করে সাতক্ষীরায় গিয়েছিলেন। শাহেদের কাছে পাওয়া অস্ত্রের লাইসেন্সের কোনো বৈধতা মেলেনি বলেও জানায় র্যাব। বদরুল আলম শাওন, সময় সংবাদ, ঢাকা।
10 বছরের জেলের সাজা মাথায় নিয়ে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে কিভাবে যেতেন শাহেদ, এমন প্রশ্ন উঠছে সব মহলেই। পৃষ্ঠপোষকদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। তারা বলছেন তা না করলে ভবিষ্যতে শাহেদের মতো অন্য কারো কারণে ক্ষুণ্ণ হতে পারে ভাবমূর্তি। ওমর ফারুকের রিপোর্ট। একটি মামলায় 10 বছর দণ্ডপ্রাপ্ত এবং অর্ধশতাধিক প্রতারণার মামলায় আসামি শাহেদ সচিবালয়ে অবাধে যাতায়াত করেছেন। দিনের পর দিন অংশ নিয়েছেন বঙ্গভবন, গণভবন, সেনাকুঞ্জ সহ বিভিন্ন স্পর্শকাতর জায়গায় রাষ্ট্রীয় অনুষ্ঠানে। অন্তত 2টি রাষ্ট্রীয় অনুষ্ঠানে শাহেদকে দেখা সিনিয়র সাংবাদিক বলছেন, হুট করেই এসব অনুষ্ঠানে নিমন্ত্রণ পাওয়া যায় না। সরকারি বেসরকারি যাদেরকে দাওয়াত করা হয় তাদের কিন্তু দীর্ঘদিনের একটা লিস্ট অনুযায়ী এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করেই তাদেরকে দাওয়াত করা হয়। সে জায়গায় শাহেদের মতো লোক কি করে দাওয়াত পায়? রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিমের আর্থিক প্রতারণা নিয়ে হইচই হলেও তার সামাজিক প্রতারণার বিষয়টি উপেক্ষিতই থেকে যাচ্ছে। আর তাই কারা শাহেদকে পৃষ্ঠপোষকতা করেছে তা খুঁজে বের করা দরকার বলে মনে করেন বিশ্লেষকরা। নিঃসন্দেহে যারা তাকে পৃষ্ঠপোষকতা করেছে, কেন করেছে, সেটি হচ্ছে বড় প্রশ্ন। যে আপনি আমি বা যে কোনো মানুষ তো পৃষ্ঠপোষকতা চাইলেই তো আর পৃষ্ঠপোষকতা পাইতে পারে না। তো সেক্ষেত্রে নিশ্চয়ই সেখানে একটা তার কানেকশনকে সে ব্যবহার করেছে, সেটি সে কিভাবে করলো এই বিষয়টা তদন্ত করে দেখা দরকার। কিসের ফাঁক দিয়ে ঢুকলো, এই ফাঁকগুলো যদি না বন্ধ করতে পারি তাহলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন আমাদের হতেই হবে। আমি ফিজিক্যাল সিকিউরিটির খুব বেশি সমস্যা দেখছি না, তো সমস্যা হচ্ছে ভাবমূর্তির সমস্যা। দেশ থেকে পালাতে র্যাব, পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি এড়িয়ে সাতক্ষীরা সীমান্তে পৌঁছতে শাহেদকে কারা সহায়তা করেছে সে প্রশ্নেরও উত্তর খোঁজা জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। রিজেন্ট হাসপাতালের হাজার হাজার ভুয়া কোভিড রিপোর্টের তালিকা সংগ্রহে কোনো উদ্যোগ নেই স্বাস্থ্য অধিদপ্তরের। ভুক্তভোগীদের এগিয়ে আসার আহ্বান জানালেন অতিরিক্ত মহাপরিচালক। আর বিশেষজ্ঞরা বলছেন আরও সংক্রমণ ঠেকাতে দ্রুত ভুক্তভোগীদের পরীক্ষা করানো প্রয়োজন। মার্জিয়া মোমো রিপোর্ট। যেখানে বিনামূল্যে পরীক্ষা নেয়ার কথা সেখানে নেওয়া হলো ৩,৫০০ টাকা। এখন জানা গেল সে রিপোর্ট ছিল ভুয়া। রিজেন্ট হাসপাতালের প্রতারণার কথা বলছিলেন ভুক্তভোগী রোকন। রিজেন্ট হাসপাতাল থেকে পরীক্ষা করানো হয়েছিল, তার গলা ব্যথা এবং কি ঠান্ডার সিমটম ছিল। এখানে যে পজিটিভ রিপোর্টটা দিয়েছে এটা নিয়ে আমাদের একটু সন্দেহ হয়েছে। তখন পরের দিন আমরা পেজিতে যখন পরীক্ষার রিপোর্ট আবার পরীক্ষা করানো হয় তখন ওইখান থেকে নেগেটিভ রিপোর্ট আসে। করোনা চিকিৎসায় প্রতারণা নিয়ে মুখ খুলেছেন এলাকাবাসীও। আশপাশ এলাকা আমাদের 12 নম্বর মানুষ সবাই জানে, যারা জানে না, যারা হয়তো সেই হাসপাতাল ঢুকে এর সম্বন্ধে জানে না, ঢোকার পর তারা প্রতারণার শিকার হয়। আমি তো দোকানে আসছিলাম, অনেক লোকে বলছে যে এই সমস্যা ওই সমস্যা, মানুষ নামলে 2 লাখ 3 লাখ টাকা বিল। রিজেন্ট হাসপাতালের অভিযানে 10,000-এরও বেশি ভুয়া কোভিড রিপোর্টের প্রমাণ মিলেছে। এসব রিপোর্টের কারণে হাজার হাজার মানুষের জীবন ঝুঁকিতে পড়েছে, বেড়েছে সামাজিক সংক্রমণও। যারা ভুক্তভোগী তাদের আসলে শারীরিকভাবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আমাদের ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন হওয়া দরকার। এর সঙ্গে যারা জড়িত তাদের দায়বদ্ধতা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এটা যেন যায়। এই অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্যের জন্য অতিরিক্ত মহাপরিচালকের কার্যালয়ে গেলে ক্যামেরার সামনে কথা বলবেন না বলে সময় সংবাদের সঙ্গে অসদাচরণ করেন। আচ্ছা, আপনাদের যা করা কি করব, আপনি বুঝেন, আমরা তো চাকরি করি, আপনি ওদিকে আসেন। ব্রিফিং করি, ব্রিফিং এর বাদে আমি টিভি কোনো ক্যামেরার সাথে আমি কথা বলবো না, এটা হলো আমার স্ট্র্যাটেজি এবং এটা আমি শুরু করব। তবে মোবাইলে তিনি জানান ভুক্তভোগীদের তালিকা এখনো হাতে আসেনি তাদের, পেলেই তাদের নতুন করে পরীক্ষার উদ্যোগ নেওয়া হবে। যারা প্রতারিত হয়েছেন অবশ্যই তারা পরীক্ষা করতে চাইলে আমাদের তো সবসময় পরীক্ষা উন্মুক্ত। ভুয়া কাগজগুলো আমাদের হস্তগত হওয়া দরকার। তালিকার মধ্যে যদি আমরা দেখি যে পরীক্ষা করার যে ক্রাইটেরিয়া সেটার মধ্যে পড়েন তাহলে অবশ্যই পরীক্ষা হবে। এরকম প্রতারকের আসলে অনেক অনেক বেশি কঠিন শাস্তি হওয়া দরকার। পাশাপাশি রিজেন্টের প্রতারকদের কঠোর শাস্তি চাইলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপমহাপরিচালক। মার্জিয়া মুমো, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যের কালো তালিকাভুক্তি যেন প্রহসন। সিলগালা করার পরও দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে যন্ত্রপাতি সরবরাহের নামে একের পর এক পুকুর চুরি করে যাচ্ছে বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানি। বিদেশে বসেই সিন্ডিকেট করে টেন্ডার বাগিয়ে নিচ্ছে জাহের উদ্দিন সরকার ও তার পরিবারের 3 ঠিকাদারি প্রতিষ্ঠান। এরই মধ্যে পাচার করেছে শত শত কোটি টাকা। সেলিয়া সুলতানার রিপোর্ট।
কালো তালিকাভুক্ত বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানি সিলগালা করলেও ফ্ল্যাটটি পরিবর্তন করে পাশের ফ্ল্যাটেই এখনো কাজ চলছে জোরে সোরেই। সিলগালা দরজাটির অপর পাশে এখন অন্য একটি কোম্পানি। তারা জানান 6 মাস আগে জিনিসপত্র সরিয়ে পাশের ফ্ল্যাটে অফিস শুরু করেন তারা। 2-3 দিন পরপরই তারা দরজা খোলেন। হংকংয়ে পারভেন কোম্পানি লিমিটেড নামে আরও একটি প্রতিষ্ঠান রয়েছে জাহিরুদ্দিন সরকারের। সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কেনাকাটায় স্বাস্থ্য অধিদপ্তরের অর্থ ছাড় দেয়া 132 কোটি টাকার ঠিকাদারি পাওয়া বেঙ্গল সায়েন্টিফিক কোম্পানি কোনো যন্ত্রপাতি সরবরাহ না করেই 30 কোটি টাকা পাচার করেছেন হংকংয়ে। এছাড়া দুদকের অনুসন্ধানে পাওয়া যায় 25% সম্পূরক শুল্ক দেওয়ার কথা থাকলেও সরকারি যন্ত্রপাতির কথা জানিয়ে শুল্ক দিয়েছেন মাত্র 1%। এই নিয়ে কথা বলতে চাইলে সময় সংবাদের সাথে কথা বলতে রাজি হননি হাসপাতালের প্রকল্প পরিচালক। যারা ক্রয় প্রক্রিয়ার সাথে থাকেন তারা আসলে দায়ী। চিকিৎসা শুধুমাত্র চিকিৎসক নয়, চিকিৎসা হচ্ছে টোটাল ব্যবস্থাপনা, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি। এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, কাঙ্ক্ষিত যে জায়গাটা সেই জায়গাটা আপনারা পৌঁছতে পারবেন না। শুধু তাই নয়, রংপুর মেডিকেলের 2018 সালের যন্ত্রপাতি কেনাকাটায় বেঙ্গল সায়েন্টিফিকের জাহিরুদ্দিন সরকার অংশ নেন। সাথে আরও 3 প্রতিষ্ঠান অংশ নেন। এর মধ্যে মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের মালিক জাহিরুদ্দিনের বাবা যথাক্রমে আব্দুস সাত্তার সরকার ও ছেলে আহসান হাবিবের নামে, এবং ইউনিভার্সাল ট্রেড কর্পোরেশনের মালিক আসাদুর রহমান, যিনি জাহিরুদ্দিন সরকারের ভগ্নিপতি। পরিচয় গোপন করে পরস্পর যোগসাজশে সিন্ডিকেট করে সাজানো দরপত্র দাখিল করেন তারা। কিন্তু শর্ত অনুযায়ী যন্ত্রপাতি সরবরাহ না করে অপ্রয়োজনীয় ও নিম্নমানের ব্যবহার অনুপযোগী যন্ত্রপাতি সরবরাহ করে 4 কোটি টাকা হাতিয়ে নেন। একইভাবে এই সিন্ডিকেট সাতক্ষীরা মেডিকেল, রংপুর মেডিকেল, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে অন্তত 1.5 কোটি টাকা আত্মসাৎ করে। একটা হচ্ছে হেলথ মিনিস্ট্রি, একটা ফাইন্যান্স মিনিস্ট্রিতে কবে টাকা দিচ্ছে এটাকে হেলথ তার কাছ থেকে টাকাগুলো যায় এবং তার থেকে এই এগুলো নীতি। এরই মধ্যে বেঙ্গল সায়েন্টিফিকের জাহিরুদ্দিনের নামে মামলা হলেও তার বাড়িতে গিয়ে জানা যায় গত কয়েক বছর তিনি আছেন দেশের বাইরে। কাগজপত্র বলছে তার অবর্তমানেই চলছে সব কার্যক্রম। বিদেশে কোম্পানি কে চালায়? কোম্পানিতে ওনার ভাগিনা আছে, আরো অনেক লোক আছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় 51 জনের মৃত্যু হয়েছে। প্রায় 13,500 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 3034 জন। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার 22.54%। সুস্থ হয়েছেন 1762 জন। শুক্রবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়। 8 মার্চ থেকে 17 জুলাই সংক্রমণের 4.25 মাসের মাথায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা 2 লাখ ছুঁই। হটলাইনে 24 ঘন্টায় ফোন গ্রহণ করা হয়েছে। সবশেষ একদিনে 13,460 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 3,034 জন। আবারও মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,034 জন। এ পর্যন্ত শনাক্ত 1,99,357 জন। এদিনে আরও 1,762 জন সুস্থ হওয়ায় কোভিড থেকে সেরে ওঠার সংখ্যা 1,08,725 জনে দাঁড়িয়েছে। সুস্থ হয়েছেন 1,762 জন। এ পর্যন্ত সুস্থ 1,08,725 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.54%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 51 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,547 জন। এ সময় সংক্রমণ প্রতিরোধে গর্ভবতী নারী ও বিশেষ শিশুদের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানানো হয়। এবং 24 ঘন্টায় ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী তোহা খান তামিম। স্বাগত জানাচ্ছি করোনা সংক্রান্ত সরকারের স্বাস্থ্য বুলেটিন নিয়ে সময় সংবাদের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় করোনায়। শুরুতেই জানিয়ে দেব গেল 24 ঘন্টার সর্বশেষ চিত্র। আমরা গেল 24 ঘন্টার সর্বশেষ চিত্রের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি আজকে মোট নমুনা পরীক্ষা হয়েছে 13,460টি এবং এ থেকে আক্রান্ত হয়েছে নতুন করে 3,034 জন। আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিনের তুলনায় যে হারে মৃত্যুবরণ করছিলেন আজকে একটু বেশি মৃত্যুবরণ করেছেন সংখ্যার দিক থেকে, যদিও এটি একদিনে সর্বোচ্চ নয়। আজকে মৃত্যুবরণ করেছেন 51 জন। আমরা গত 7 দিনের সংক্রমণের হারের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 24 কিংবা 25 এর মধ্যেই কিন্তু গত কয়েকদিনের থেকে ওঠানামা করছিল। আজকে একটু কম হারের লক্ষ্য করছি আমরা, 22.54%। আজকে মারা গিয়েছেন 51 জন এবং 51 জনের মধ্যে আজকে পুরুষ রয়েছেন 40 জন, নারী রয়েছেন 11 জন। 11 থেকে 40-এর মধ্যে মারা গিয়েছেন 4 জন, 41 থেকে 50-এর মধ্যে মারা গিয়েছেন 7 জন,
51 থেকে 60-এর মধ্যে মারা গিয়েছেন 15 জন এবং 61 থেকে 90-এর মধ্যে মারা গিয়েছেন 25 জন। বরাবরের মতো আমরা লক্ষ্য করছি যে 50 কিংবা 60 ব্যক্তিদের মধ্যে কিন্তু মৃতের যে হার সেটি আসলে বেশি। এ পর্যন্ত মারা গিয়েছেন 2547 জন এবং এটির হার হচ্ছে 1.28%। এবং সুস্থতা আমরা দেখতে পাচ্ছি যে মৃতের থেকে সুস্থতার হার কিন্তু অনেক বেশি। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,08,725 জন। স্বাস্থ্যবিধি সহ আরও অন্যান্য যে বিধিনিষেধ রয়েছে সেটি যদি আমরা আসলে মেনে চলি তাহলে এই যে করোনার যে ঊর্ধ্বকর্তির যে লাগাম সেটি টেনে ধরা সম্ভব। এই ছিল বুলেটিন বিশ্লেষণে। বয়সের সময় আরো থাকছে। জামালপুরে বেশিরভাগ এলাকায় গলাপানি, নিরাপদ আশ্রয়ে ছুটছেন দুর্গতরা। সুনামগঞ্জে ভেঙেছে 600 কিলোমিটার আঞ্চলিক সড়ক। বিকাশের এজেন্ট সেজে অভিনব কায়দায় প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। নানা প্রলোভনে গ্রাহকদের মাস্টার ও ভিসা কার্ডের পিন নাম্বার চুরি করা প্রতারক চক্রটির 6 সদস্যকে গ্রেফতার করা হয়। সিআইডি জানায় রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা এসব প্রতারক চক্রকে ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে তারা। আমি বিকাশ অফিস থেকে ফোন করেছি আসাদুজ্জামান। আপনার অ্যাকাউন্টে যে বন্ধ আছে কার্ড নাম্বারটি বলুন, আমরা আপনার কার্ডটি অ্যাক্টিভ করে দিচ্ছি। এইভাবে পরিকল্পনা অনুযায়ী প্রথমে মোবাইলে ফোন করে মানুষকে তার বিকাশ অ্যাকাউন্টটি লেনদেনের জন্য অকার্যকর জানিয়ে চালুর প্রতিশ্রুতি দিয়ে কৌশলে জেনে নেওয়া হয় পিন নম্বর। এরপর ভিসা কিংবা মাস্টার কার্ড ঠিক করে দেয়া আর ইনস্ট্যান্ট নগদ পুরস্কারের প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেওয়া হয় কার্ডের গোপন তথ্য। গেল 3 মাসে রাজধানী ও আশপাশের জেলাগুলোর অসংখ্য মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। অনেকে ব্যাংকে যেতে পারে না, তার জন্য আর কি আমরা এই সুযোগটা ব্যবহার করছি। এটার পিছনে আরো বড় বড় সিন্ডিকেট আছে। হ্যাকিং করে টাকাটা আইনা সাথে সাথে টাকাটা ক্যাশ করার জন্য, ট্রান্সফার করার জন্য শাহাবুলতে দেয়, শাহাবুল থেকে সজীবকে দেয়, সজীব থেকে আমারে দেয়, আর আমারে ওরা ঢাকা পাঠিয়েছে বিভিন্ন দোকান থেকে ক্যাশ আউট করে দিতে। অবশেষে সিআইডির অভিযানে ধরা পড়ে পেশাদার প্রতারক চক্রটির 6 সদস্য। 9টা থেকে 5টা 8 ঘন্টা অন্যান্য অফিসের মতো এই সময়টা জুড়ে তারা রেগুলার প্রতারণা করে যাচ্ছে। প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে, যারা প্রতারক চক্র তারাও প্রযুক্তিকে অবলম্বন করে মানুষকে প্রতারণার কাজটা তারা সেভাবে চালিয়ে যাচ্ছে। এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আইন প্রয়োগকারী সংস্থাটি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাড্ডা থেকে 4 ডাকাতকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতির মালামাল। পুলিশ বলছে পেশাদার এই ডাকাত দল এর আগেও বেশ কয়েকটি জায়গায় ডাকাতি করেছে। 10 জুলাই রাত আনুমানিক 8 কিংবা 9টা রাজধানীর বাড্ডা একটি বাসায় ঢুকে দ্রুত বাসিন্দাদের হাত, মুখ এবং চোখ বেঁধে ফেলে ডাকাত সদস্যরা। হুমকি দেওয়া হয়, চিৎকার করলে 2 মেয়েকে ধর্ষণের, ফলে সবাই চুপ। 20 মিনিটের অভিযানে ল্যাপটপ, মোবাইল সহ প্রায় 3 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। শুক্রবার এই ডাকাতদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ বলছে এর আগেও বেশ কয়েকটি বাসায় এ ধরনের ডাকাতির সঙ্গে জড়িত চক্রটি। জিয়াউর রহমান, এলিয়াস রফিকুল আলম, এলিয়াস মশিউর রহমান, এলিয়াস মিশু মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মামলা, বিভিন্ন সময়ে 8টি মামলায় তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল। তাদের কাছ থেকে আমরা কয়েকটি সুইচ গিয়ার, ছুরি, দা এবং এই যে ডাকাতি করার ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় যে অস্ত্র সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। করোনা উপস্থিতিতে এ ধরনের ডাকাতির ঘটনা বেড়েছে বলে জানায় পুলিশ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জে 1 সপ্তাহের ব্যবধানে দুবারের বন্যায় 600 কিলোমিটার আঞ্চলিক সড়ক ভেঙে গেছে। এতে জেলা সদরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা। অন্যদিকে জামালপুরে বেশিরভাগ এলাকায় গলা পানি, নিরাপদ আশ্রয়ে ছুটছেন দুর্গতরা। খাদ্য সংকট ও বিশুদ্ধ পানির অভাবে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বানের স্রোতের দৌড়ে ভেসে যাচ্ছে একের পর এক বাড়িঘর ও ফসলি জমি, বিধ্বস্ত রাস্তাঘাট, দিশেহারা বানভাসী হাজার হাজার মানুষ। সুনামগঞ্জের কাটাখালী এলাকা, রাস্তা গড়িয়ে বন্যার পানি প্রবল বেগে ঢুকছে লোকালয়ে। বানের তোড়ে ভেঙে গেছে ছাতক, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার 600 কিলোমিটার সড়ক। ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক সেতু ও কালভার্ট, বিচ্ছিন্ন আঞ্চলিক যোগাযোগ।
জামালপুরের ৭০ বছরের এই বৃদ্ধ বানের তোড়ে হারিয়েছেন মাথা গোঁজার ঠাঁই। রাতভর পানিতে ভেসে আশ্রয় নিয়েছেন রেল লাইনের পাশে উঁচু রাস্তায়। করোনা ও বন্যার কারণে কৃষি শ্রমিক ছেলের রোজগার না থাকায় খেয়ে না খেয়ে দিন কাটছে স্বামীহারা এই বৃদ্ধার। একই অবস্থা জেলার যমুনা তীরবর্তী প্রায় ৫ লাখ বাসিন্দার। বেশিরভাগ ঘরবাড়িতেই এখন বুক থেকে গলা পর্যন্ত পানি। মানিকগঞ্জে যমুনার পাশাপাশি হু হু করে বাড়ছে পদ্মার পানিও। দৌলতপুর, ঘিওর ও হরিরামপুর সহ ৭ উপজেলার বিভিন্ন স্থানে বুক সমান পানি। ঘরবাড়ি হারিয়ে পরিবার পরিজন নিয়ে দুর্ভোগে আছেন মানুষ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে লাগামহীন কাঁচামরিচের দাম রাজধানীর বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকা পর্যন্ত। তবে অন্যান্য বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৫০ টাকার মধ্যেই। বড় মাছের দাম তুলনামূলক সহনীয় হলেও নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে ছোট মাছ দামে হেরফের না থাকলেও ক্রেতা কম মাংসের বাজারে। রাজধানীর বাজারে কাঁচামরিচের বড় যোগান আসে দেশের উত্তরাঞ্চল থেকে, কিন্তু বন্যায় তলিয়ে আছে কাঁচামরিচ সহ অন্যান্য সবজির ক্ষেত। নষ্ট হয়েছে অনেক মরিচ, এতে টান পড়েছে যোগানে। মহাখালী কাঁচা বাজারে গিয়ে দেখা গেল গত সপ্তাহের চেয়ে প্রতি কেজিতে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। বেগুন কেজি প্রতি ৫০ থেকে ৭০ টাকা, পটল ৩০ থেকে ৩৫ টাকা, শসা ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে স্থিতিশীল রয়েছে অন্যান্য সবজির দাম। লাউ এক পিস দিলাম ৫০ টাকা দিয়া, পটল নিলাম ৪০ টাকা কেজি, ৬০ টাকা কেজি কাঁচামরিচ। পানির দিন আইলে কাঁচামরিচের দাম বাড়ে প্রত্যেক বছরই। দাম বেড়েছে ইলিশ আর ছোট মাছের। কাচকি মাছ প্রতি কেজি ৪০০ টাকা, মলা ৭০০ টাকা এবং ১ কেজির বেশি ওজনের প্রতি পিস ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ টাকায়। ৮০০ টাকা করে চিংড়ি মাছ, তো আপনি ৭৫০ টাকা করে নিলাম। আর রুই মাছ নিলাম, কাতল মাছ নিলাম, তো ওটা মোটামুটি আসছে। এদের কি ১২০০ টাকা কেজি, ১ কেজি ১১০০। ইলিশ নাই, একদম নাই, আজকে সবাই বুঝে আইছে। মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে, গরুর মাংস ৬০০ টাকা আর খাসির মাংস বিক্রি হচ্ছে ৮৫০ টাকা কেজি দরে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে আরও তীব্র হয়েছে চামড়া খাতের সংকট। অর্থবছরের শেষে দেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি পণ্যের ধসে শঙ্কায় ফেলেছে আসন্ন কোরবানি মৌসুমে চামড়া সংগ্রহ। ব্যবসায়ীরা চান টিকে থাকতে সরকারি সহায়তা, আর বিশ্লেষকরা বলছেন বাস্তবতা বিচারে এবছর প্রয়োজনের অতিরিক্ত কাঁচা চামড়া রফতানিতে নিষেধাজ্ঞা তুলে দেয়া যেতে পারে। সামরির উপরে রিপোর্ট। বিশ্বের মোট গবাদি পশুর ১.৩ থেকে ১.৮% বাংলাদেশে, কিন্তু বৈশ্বিক চামড়া বাণিজ্যে বাংলাদেশের হিস্সা মাত্র 0.৫%-এর মতো। ২০১৭ সালে প্রোডাক্ট অব দি ইয়ার ঘোষণার সময় ৫ বছরের মধ্যে $৫০০ কোটি রফতানি লক্ষ্যমাত্রা ধরা হয়। এরপর ২০১৯-এ বাণিজ্য মন্ত্রণালয় রফতানি বাড়াতে একটি রূপরেখাও প্রণয়ন করে, কিন্তু লক্ষ্যমাত্রা কমিয়েও চামড়া রফতানি বাড়ানো যায়নি। গত অর্থবছরে লক্ষ্যমাত্রা $১০৯ কোটি ৩০ লাখ বিপরীতে রফতানি হয়েছে $৭৯ কোটি ৭৬ লাখ। এখন বন্ধ হয়ে রয়েছে। সার্বিক অবস্থায় আমরা যেটা দেখছি যে এক্সপোর্ট গ্রোথ যেখানে 41% কমে গেছে, আমি মনে করি আগামীতে আরও অনেক কমার সম্ভাবনা আছে। আসন্ন ঈদুল আজহাতে কাঁচা চামড়া সরবরাহ হয়, সেখানে কিন্তু ট্যানারি মালিকদেরকে এই চামড়া সংগ্রহ করা খুব কঠিন হয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন সম্ভাবনা জাগিয়েও চামড়া খাতের এই দুর্দশার জন্য দায়ী অদূরদর্শিতা ও নতুন শিল্পনগরীর অব্যবস্থাপনা। দেশের ভিতরে বিক্রির পুরো চিন্তা না করে এগুলো যদি কাঁচা চামড়া বা ওয়েট ব্লু হিসেবেও যদি বাইরে রপ্তানি করা যায়, সেই সুযোগটি যাতে উন্মুক্ত থাকে। লেদার ওয়ার্কিং গ্রুপের সেই জায়গা থেকে যদি আমরা সক্রিয় অনুমোদন না পাই, তাহলে ব্র্যান্ড বায়ারদের যদি আকৃষ্ট না করতে পারি, তাহলে চামড়ার ক্ষেত্রে সরকারের যে লক্ষ্য সেটি অর্জন করা সুদূর পরাহতি। এবারে প্রবাসের খবর। ইতালির বিমানবন্দর থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানোয় দেশটির সরকারের বিরুদ্ধে রোমের আদালতে মামলা দায়ের করেছে প্রবাসীদের একটি সংগঠন। ইতালি সরকারের পাশাপাশি কাতার এয়ারওয়েজের কাছেও চাওয়া হয়েছে ক্ষতিপূরণ। প্রবাসীরা বলছেন বৈধ নাগরিকদের এভাবে ফিরিয়ে দিতে পারে না কর্তৃপক্ষ। ইতালি থেকে সে খবর জানাচ্ছেন মাকসুদ রহমান। গত ৮ জুলাই রোমের আন্তর্জাতিক এয়ারপোর্ট ফিউমিচিনো থেকে ১২৫ জন বাংলাদেশি বৈধ নাগরিককে কাতার এয়ারওয়েজের বিমানে করে পুশব্যাক করা হয়েছিল বাংলাদেশে।
সেই বৈধ নাগরিকদের বৈধ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে 16 জুলাই ইতালির রোম আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। সামাজিক সংগঠন ধূমকেতুর পক্ষ থেকে এই মামলাটি দায়ের করেন ধূমকেতুর প্রতিষ্ঠাতা নুরে আলম সিদ্দিকী বাচ্চু। তার এই প্রচেষ্টার মূল উদ্দেশ্য হলো যারা বৈধ নাগরিক বাংলাদেশে আটকা পড়েছেন এবং যারা ইতালি থেকে বাংলাদেশে ফিরে গিয়েছেন তাদের ইমিগ্রেশন সম্পর্কিত সকল জটিলতা অবসান করা, যাতে আগামীতে কোনো বাংলাদেশি এয়ারপোর্টে বা কোথাও ইমিগ্রেশন সংক্রান্ত কারণে আটকা না পড়েন। ইমিগ্রেশনের কন্ট্রাক্টে যারা আছে তারা ভালো বোঝে, তাদের সাথে পরামর্শ নিয়েই কিন্তু এই কাজগুলো করতে চেষ্টা করতেছে। আমরা ইতালির সরকারের এই ধরনের কর্মকাণ্ড প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ থেকে যারা আছে তাদেরকে ফেরত দেওয়া ঠিক হয়নি দেশ সরকারের। কাতার এয়ারওয়েজের দায়িত্বহীন আচরণের জন্য এবং তাদের অবহেলার জন্য এবং এয়ারলাইন্সের গাফিলতির জন্য এয়ারলাইন্সের বিরুদ্ধেও আবেদন করা হয়েছে ক্ষতিপূরণের জন্য। সেই সঙ্গে মিলানে 40 জন যাত্রী বাংলাদেশে ফিরে গিয়েছিলেন কাতার এয়ারওয়েজের, তাদেরকেও মামলা করার জন্য আহ্বান করা হয়েছে ধূমকেতুর পক্ষ থেকে। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। করোনার কারণে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত, তবে তা কাটিয়ে উঠতে নানা পদক্ষেপ নিয়েছে ফরাসি সরকার। সংক্রমণ আবারও যদি বাড়তে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্যারিস থেকে বিস্তারিত লুৎফুর রহমানের রিপোর্টে। আগামী সপ্তাহ থেকে আবারও ফ্রান্সের গণপরিবহন সহ জনসমাগম স্থলগুলোতে জনসাধারণের জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হচ্ছে, আর এটি আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে বলে জানা গেছে। দেশটির নতুন প্রধানমন্ত্রী জন কাস্তেক্স এক ঘোষণায় এটি জানিয়েছেন। এদিকে ফ্রান্সের গায়ন, মায়াত্রী, মায়ান সহ বেশ কয়েকটি শহরে আবারও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আর সে কারণে আগামী 30 অক্টোবর পর্যন্ত সেই শহরগুলোতে জরুরি স্বাস্থ্য অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরন বলেছেন, আমরা সবাইকে এই বার্তা দিতে চাই ফ্রান্সে এখনও করোনা ভাইরাস সক্রিয় অবস্থায় রয়েছে, আর তাই সবাইকে আরও বেশি সচেতন আর সতর্ক হতে হবে। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সহ স্থানীয় গণমাধ্যমে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে ফ্রান্সে দ্বিতীয়বারের মতো করোনা ভাইরাসের হানা আসতে পারে। করোনা সংকটের কারণে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা বেশ বিপর্যস্ত, তবে তা কাটিয়ে ওঠার জন্য নানা পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। তবে দ্বিতীয় ধাপে আবারও যদি করোনা ভাইরাসের হানা ফ্রান্সে আসে তবে সেই পদক্ষেপগুলো বাধাগ্রস্ত হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ, প্যারিস। করোনার থাবা থেকে রক্ষা পেতে প্রথম থেকেই সচেতন আয়ারল্যান্ড, তবে এখনও পুরোপুরি সংক্রমণমুক্ত নয় দেশটি। সংক্রমণ এড়াতে এবার গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করল আইরিশ সরকার। কিছুদিনের মধ্যে শপিং মলগুলোতেও মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মিহাল মার্টিন। বিস্তারিত সৈয়দ জুয়েলের রিপোর্টে। আয়ারল্যান্ডে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে প্রাণঘাতী করোনা ভাইরাস, সেই সঙ্গে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে এ দেশটি। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক করেছে আইরিশ সরকার। সরকারের সিদ্ধান্তের সুফল মেলার বিষয়ে আশাবাদী প্রবাসীরা। গণপরিবহনে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে আইরিশ সরকার। না পড়লে গুনতে হবে জেল এবং জরিমানা দুটোই। এটা করায় অনেক ভালো হয়েছে। আমরা খুশি যে সরকার সঠিক সময়ে সিদ্ধান্তটি নিয়েছে। আমাদের উচিত এটা পুরোপুরি মেনে চলা। জেল জরিমানা এড়িয়ে চলার পাশাপাশি নিজেদের সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ অনেকের। নতুন আইন অনুযায়ী কোভিড-19-এ সবাইকে সচেতনমূলক আইন হচ্ছে মাস্ক পরিধান করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এদিকে নৈশক্রিয়া পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে আগামী 10 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে দেশটির মন্ত্রী পরিষদ। করোনা থেকে মুক্তি পেতে প্রতিটি দেশই নতুন নতুন আইন করে জনসচেতনতা বৃদ্ধি করছে, যার সুফল পাচ্ছেন অনেক দেশ। আয়ারল্যান্ডও তার ব্যতিক্রম নয়। করোনা রোধে জনসচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। অগাস্টে রাশিয়ায় আনুষ্ঠানিকভাবে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ সফল হলে বাংলাদেশেও ভ্যাকসিন পেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটিতে থাকা বাংলাদেশি চিকিৎসকরা। তারা বলছেন, একাধিক হিউম্যান ট্রায়ালে শতভাগ নিরাপদ এই ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরী অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম।
মানবদেহে শতভাগ কার্যকরী কোভিড-19 ভ্যাকসিন প্রস্তুত করে এখন আলোচনায় ভ্লাদিমির পুতিনের দেশ। রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির উদ্ভাবিত ভ্যাকসিন কয়েকটি ক্লিনিক্যাল ট্রায়ালে শতভাগ সফল হওয়ায় আনুষ্ঠানিকভাবে ব্যবহারের প্রস্তুতি চলছে। রাশিয়ায় বাংলাদেশি চিকিৎসকরা বলছেন, দেশব্যাপী মধ্য আগস্ট থেকে এই ভ্যাকসিন ব্যবহার শুরু হবে। এটি ব্যবহারের পর মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় এবং সেই অ্যান্টিবডির কারণে করোনা ভাইরাস প্রতিরোধ করতে সক্ষম হচ্ছে। আমরা আশা করছি যে বাংলাদেশ অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে এই ভ্যাকসিনটি পাবে। এইটি মানবদেহে ব্যবহার করার জন্য সম্পূর্ণরূপে তৈরি। এই বছরে শেষ অবধি তারা প্রায় 200 মিলিয়ন ডোজ এই ভ্যাকসিনটি উৎপন্ন করতে পারবে। বাংলাদেশও এই ভ্যাকসিন খুব সহজেই পেতে পারে বলে মনে করেন তারা। আমরা আশাবাদী যে এতে করে আমাদের দেশও উপকৃত হবে এবং পুরো পৃথিবী এতে করে উপকৃত হবে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক বেনজির আহমেদ মনে করেন, প্রতিযোগিতার বাজারে রাশিয়া অনেকখানি এগিয়ে গেছে। এটাকে বাণিজ্যিকভাবে উৎপাদন বিষয়টা বড় আকারে উৎপাদন গেলেও অনেক কিছু দেখা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস থেকে শুরু করে আলটিমেটলি এটা বিভিন্ন তাপমাত্রায় ঠিক থাকছে কিনা, কোন জনগোষ্ঠীর মধ্যে এটা ভালো কাজ করছে, এরকম অনেকগুলো বিষয় থাকে। আমার মনে হয় খুবই দিচ্ছে যাতে করে তারা দ্রুত ভ্যাকসিনটা আনতে পারে। রুশ গবেষকরা বলছেন, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা জার্মানি যেসব ভ্যাকসিন নিয়ে কাজ করছে তাদের থেকেও নিরাপদ হলো রাশিয়ার ভ্যাকসিন, যা আশার আলো দেখাচ্ছে বিশ্ববাসীকে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। দীর্ঘ 4 মাস পর জুমার নামাজ আদায় করলেন কুয়েতের মুসল্লিরা। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে ছিল বাড়তি কড়াকড়ি। তবে কয়েক মাস পর জুমার নামাজ আদায় করতে পেরে স্থানীয়দের পাশাপাশি খুশি প্রবাসী বাংলাদেশিরাও। কুয়েত থেকে বিস্তারিত জানিয়েছেন শরীফ মোহাম্মদ মিজানুর রহমান। করোনা পরিস্থিতির সার্বিক অবস্থা বিবেচনা করে কুয়েতে ধর্ম মন্ত্রণালয় 4 মাস পরে জুম্মা নামাজ আদায়ের অনুমোদন দিয়েছেন। মহামারী করোনা সংক্রমণ রোধে দীর্ঘদিন ধরেই কুয়েতে চলছিল লকডাউন, চলছে কারফিউ। ইন্টারন্যাশনাল চ্যারিটেবল অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট মসজিদগুলোর প্রতিরোধমূলক সরঞ্জাম প্রদান করেন যাতে করে আজ জুম্মা নামাজ সঠিকভাবে মুসল্লিরা আদায় করতে পারেন। প্রতিটি মসজিদে স্বাস্থ্যসম্মত বিধিনিষেধ মেনে নামাজ আদায়ের জন্য ইবাদতকারীদের প্রতি কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। মুসল্লিদের প্রতিরোধমূলক প্রক্রিয়া বাস্তবায়নে প্রায় 1 লাখ প্লাস্টিকের কার্পেট বিতরণ করা হয়। এদিকে সমিতির পক্ষ থেকে সুষ্ঠু পরিবেশ ও স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রবাসীরা ধন্যবাদ ও অভিনন্দন জানান। দীর্ঘ 4 মাস পর আজকে আমরা রিগা মসজিদে জুমার নামাজ আদায় করতে পেরেছি। এদেশের সরকার মসজিদগুলো খুলে দিয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি সবাই যেন এই মহামারীর দুর্যোগ থেকে বাংলাদেশকে এবং প্রবাসীদেরকে এবং সকল দেশকে যেন আল্লাহ মুক্তি করে দেয়। প্রবাসীরা সুষ্ঠু পরিবেশ স্বাস্থ্য বিধি মেনে জুম্মার নামাজ আদায় করতে পেরে সরকারের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিটি প্রবাসী হ্যান্ড গ্লাভস, মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করে মসজিদে প্রবেশ করেন। শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত। অন্যদিকে একদিনে করোনায় আক্রান্ত ও মৃতের দিক থেকে অতীতের সব রেকর্ড ভেঙেছে ভারত। একই সঙ্গে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 10 লাখ ছাড়িয়েছে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্যে করোনা মোকাবিলায় তৃণমূল সরকারের নেয়া পদক্ষেপ নিয়ে বিরোধীরা প্রশ্ন তুললেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি বাড়ানো হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। গেল 30 জানুয়ারি ভারতে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর থেকে দেশটিতে সংক্রমণ বেড়েই চলেছে। শনাক্ত হওয়ার 169তম দিনে দেশটিতে 10 লাখ ছাড়িয়ে গেছে কোভিড সংক্রমণ। মারা গেছেন 25,000। করোনা মোকাবেলায় 2 দফা লকডাউনের পর পরিস্থিতি স্বাভাবিক করতে শুরু হয় আনলক সিরিজ। আনলকের দ্বিতীয় পর্বে এসে ভয়াবহ করোনা চিত্রের সাক্ষী হচ্ছে ভারতবাসী। ভীষণভাবে আতঙ্কিত এবং সংক্রমণ ভীষণভাবে বেড়ে চলেছে। যে লকডাউনটা শুরু হয়েছে আমরা খুব ভালোভাবে মেনে চলছি। আমরা এখন সুরক্ষিত আছি। যেভাবে সংক্রমণ বেড়ে চলেছে নিজেকে সুরক্ষিত বলে আর মনে হচ্ছে না। এদিকে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, তামিলনাড়ুর পর পশ্চিমবঙ্গ রাজ্যেও লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ এবং মৃত্যু। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। আপনি আমফানে যে বলেছেন দুর্নীতি নেই, 99.5% পেয়েছে। তা কাজ করুন না মাননীয় মুখ্যমন্ত্রী। করোনা নিয়ে মানুষ যে অভিযোগগুলো করছে, আপনি একটা কাজ করুন, আপনার প্রতিনিধি পাঠান,
হাসপাতালগুলোতে ঘুরে এসে দেখে বলুক নিরপেক্ষভাবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন দেশের মধ্যে চিকিৎসা ব্যবস্থায় সেরা পশ্চিমবঙ্গ। তপন বন্দ্যোপাধ্যায় হোম সেক্রেটারি সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি করছে, হি ইজ অলসো কোভিড ওয়ারিয়ার। চিফ সেক্রেটারি ঘরবাড়ি ঘুরে সকাল থেকে রাত পর্যন্ত করছে, সহকর্মীরা থেকে পুলিশ থেকে শুরু করে সবাই, চিকিৎসক নার্স সবাই, ল্যাব থেকে শুরু করে যারা সব টেস্ট করে। ভারতে গেল 24 ঘন্টায় 35,468 জনের দেহে করোনা শনাক্ত হয়, একই সঙ্গে মারা গেছেন 680 জন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। দেখছেন প্রবাসের সময়। সঙ্গ নিরোধের এই কালে আড্ডা নির্বাসনে তবুও বন্ধুত্বের আকুলতার কমতি কি আছে? কেবল আনন্দ স্মৃতিময় সময়ের রোমন্থন নয়, প্রতীক্ষার এই সময়ে বন্ধুত্বের উষ্ণতা পেতে অনেকেই বেছে নিচ্ছেন ভার্চুয়াল মাধ্যমকেও। তবে বিচ্ছে কি প্রাণের দাবি? আড্ডাপ্রিয় মানুষের মনোভঙ্গির খোঁজ নিয়েছেন রাশেদ বাপ্পি। রাজত্বটা আজ শুধুই প্রকৃতির, সর্বত্র সৌন্দর্যের সমারোহ, লাবণ্যের প্রাচুর্য। তবে প্রজাবিহীন প্রকৃতির এই সাম্রাজ্যে কোথায় যেন একটু অপূর্ণতা, অতৃপ্তি, নিঃসঙ্গতা। মহামারী করোনা প্রকৃতিকে দিয়েছে দুহাত ভরে, তেমনি কেড়েও নিয়েছে। শূন্য ক্যাম্পাস, শূন্য বটতলা, ছবির হাট, মধুর ক্যান্টিন, ফাঁকা টিএসসির করিডোর, নেই চিরচেনা কোলাহল, বন্ধুত্বের আবদার, খুনসুটি। বন্ধুদের সাথে আড্ডা মিস করি, রিহার্সাল মিস করি। আবার সেই ক্যাম্পাসে ফিরে যাব, বন্ধুদের সাথে আড্ডা দিব, আবার সেই আগের মতো ফ্রিলি ঘুরতে পারবো। একসময়ের জমজমাট আড্ডার কেন্দ্রস্থল ডুবছে বিষণ্ণতায়। নেই পুরনো জৌলুস, সেখানে আজ পা পড়ে না নতুন কিংবা পুরনো কারুই। তবে গান, কবিতা আর বাগবিতণ্ডায় দিনের অনেকটা সময় মেতে থাকা নতুন প্রজন্মের আড্ডাস্থলগুলোতেও আজ হাহাকার, শূন্যতা। কোনো না কোনোভাবে কানেক্টেড ছিলাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, হোয়াটএভার, কিন্তু সামনাসামনি আড্ডার যে একটা আবেদন, এটা আসলে কখনোই কমবে না। আড্ডাতে শুধু হাসি ঠাট্টা হয় না, শুধু খারাপ বিষয়গুলি আসে না, আমাদের মতামতগুলো প্রকাশ করি। হৃদয়পুরের স্পন্দন অনুভব করার পূর্ণময় সময় তো এখনই। আজকের এই দূরত্ব হোক আগামীতে প্রবল করে কাছে আসার বড় উপলক্ষ। মানুষ তার সম্মিলিত শক্তিতে এই দুর্যোগ দুঃসময়কে একদিন পরাস্ত করবে ঠিকই। সেদিন নানা বয়সী মানুষের পদচারণায় মুখর হবে আড্ডাস্থল। চায়ের কাপে ঝড় উঠবে আলোচনার, শূন্য প্রকৃতি পূর্ণতা পাবে প্রাণের উচ্ছ্বাসে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আবারও রিমান্ডে জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনা, তদন্তের স্বার্থে বাড়ানো হয়েছে 2 দিন, শুনানিতে ছিলেন নিশ্চুপ। ভুয়া চেক দিয়ে প্রতারণা করতেন শাহেদ, হাতে এসেছে 48টি চেক, জানালো র্যাব। রাষ্ট্রীয় অনুষ্ঠানে অবাধ যাতায়াতের নেপথ্যে কারা, খোঁজার তাগিদ। এখানে যে পজিটিভ রিপোর্টটা দিয়েছে এটা নিয়ে আমাদের একটু সন্দেহ হয়েছে। রিজেন্টের দেয়া ভুয়া রিপোর্টের তালিকা সংগ্রহে কোনো উদ্যোগ নেই স্বাস্থ্য অধিদপ্তরের। দেশে করোনায় আরও 51 জনের মৃত্যু, শনাক্ত 3000-এর বেশি। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *B লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।